আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াত আইভির জামিন নামঞ্জুর। ঈদুল আজহা উপলক্ষে ২১ মে থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন দেওয়া হবে ৩১ মে টিকিট, চলবে ৬ জুন পর্যন্ত। এবং বেতন বোনাসের দাবিতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ, ৩০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াত আইভির জামিন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ এর বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইভির আইনজীবীরা। আদালত তার জামিন নামঞ্জুর করে এবং ডিভিশনের বিষয়ে একমত হয়। গত ৮ মে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মেয়র আইভিকে। সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টা সহ ৫টি মামলা রয়েছে সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে। মাননীয় আদালত সে জামিন নামঞ্জুর করেছেন। একই সাথে তিনি ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদায়। এখন আমরা তা বলেছি, প্রার্থনা করেছি কোর্টে যে তাকে যেন ডিভিশন দেওয়া হয় এবং সেটা সে ব্যাপারে নীতিগতভাবে আদালত একমত হয়েছে। ২১ মে থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। দেওয়া হবে ৩১ মের টিকিট। অনলাইনে সকাল ৮টা থেকে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট, আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে। এবার ৫ জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে জানান সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি জানান, সড়কে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধে কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের প্রথম ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক। ঢাকা ছাড়েন প্রায় ১.৫ কোটি মানুষ। এবার ঈদেও ১০ দিন ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। দেয়া হবে ৩১ মের টিকিট। ২৭ মে পর্যন্ত দেয়া হবে ৬ জুনের টিকিট। এবারও সব টিকিট বিক্রি করা হবে অনলাইনে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি করা হবে। প্রথমবারের মতো কোরবানির পশু পরিবহনে ৩টি বিশেষ ট্রেন চলবে। রেলের জন্য ৪৪টা কোচ অতিরিক্ত যুক্ত হবে, ৫ জোড়া স্পেশাল ট্রেন চলবে এবং শুধুমাত্র কোরবানির পশু পরিবহনের জন্য 3টা ক্যাটেল স্পেশাল ট্রেন চালু হবে এবং এই ভিজিলেন্স টিম এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। সড়কপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা। জানান, মহাসড়কে কোনো পশুর হাট বসবে না। অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়। নৌপথে বৈশাখী ঝড় মাথায় রেখে ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসী। সকালে ঢাকা গাজীপুর মহাসড়কের কালনী এলাকায় এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান, নিহতের বাবা জসিম সরকার, চাচা সালাউদ্দিন সরকার ও মা কোহিনুর বেগম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলুর বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গাজী ওয়াহিদুজ্জামান লাবলু জানান, গত ১০ মে জাতীয় একটি দৈনিক পত্রিকার তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। একটি
কুচক্রী মহল ও তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং আওয়ামী লীগের দোসররা তাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই সংবাদ প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম বাতেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ হোসেন মনি, জেলা যুব দলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ ও জেলা ছাত্র দলের সভাপতি হাসান আল মামুন উপস্থিত ছিলেন। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ইউপিডিএফ কর্তৃক ৩ পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার প্রস্তাবের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সকালে শহরের শাপলা চত্বরে মানববন্ধন থেকে বিচ্ছিন্নতাবাদিতার অভিযোগ তুলে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর নিষিদ্ধ করার দাবি জানানো হয়। পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাত হোসেন কায়েস ও সংগঠনের জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম মানববন্ধনে বক্তব্য রাখেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে সকাল 10:30টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বেলা 12টায় শেষ হয় এই বিচারিক কার্যক্রম। এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। প্রথম দিন কার্যক্রম শেষ না হওয়ায় আগামীকাল আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। এর আগে মামলার প্রধান আসামি হিটু শেখ সহ সকল আসামিকে আদালতে নেওয়া হয়। আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 13 এপ্রিল চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় বিচার কাজ। ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন, বোনাস এবং চাকরি অবসানের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বড় ফ্যাশন নামে একটি কারখানা শ্রমিকরা। দুপুর 12টা থেকে উপজেলার কাঠালীপল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় 30 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সেনাবাহিনী ও পুলিশের চেষ্টায় 2 ঘণ্টা পর অবরোধ কর্মসূচি তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। দীর্ঘ 9 বছর পর আগামী বুধবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন। 22,586 জন কনভোকি স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থী ও অতিথি সহ 25,000 জন এই কনভোকেশনে অংশ নেবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তাকে দেওয়া হবে সম্মানসূচক ডিলিট ডিগ্রি। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইয়াহিয়া আক্তার। সমাবর্তনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সমাবর্তন উপলক্ষে 80 থেকে 1 লাখ মানুষের সমাগম হবে। তাই সেদিন কোনো ধরনের ব্যক্তিগত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। যাতায়াতের জন্য শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ছাড়বে 100টি বিশেষ বাস এবং চলবে 4টি বিশেষ শাটল ট্রেন। ক্যাম্পাসে অভ্যন্তরীণ চলাচলের জন্য থাকবে শাটল বাস সার্ভিস। মেগা এই সমাবর্তন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তাদের সমাদর করার জন্য আমরা পূর্ণ প্রস্তুত। তাদেরকে সমাদর করার জন্য আমাদের ভলান্টিয়ার্সরা প্রস্তুত, আমাদের শিক্ষার্থীরা প্রস্তুত, আমাদের ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান সাহেবরা প্রস্তুতি গ্রহণ করেছেন, লাইটিং করে সাজসজ্জা করেছেন তাদেরকে আপ্যায়ন করার জন্য। কাজে আমার মনে হয় আপনাদের সবার সমর্থন নিয়ে আমরা এই সমাবর্তনকে একটা সাকসেসফুল সমাবর্তন করে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। বীজ আলুর দাম বাড়ানোর দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে বিএডিসির চুক্তিবদ্ধ আলু চাষিরা। দুপুরে জামালপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বিএডিসি আলু বীজ চুক্তিবদ্ধ চাষি ফোরামের নেতারা বলেন, 2023-24 অর্থ বছরে উৎপাদিত প্রতি কেজি আলুর দাম পান তারা 35 থেকে 37 টাকা, কিন্তু 2024-25 অর্থ বছরে প্রতি কেজি বীজ আলুর মূল্য নির্ধারণ করা হয়েছে 26 থেকে 28 টাকা। এতে চুক্তিবদ্ধ চাষিদের সর্বশান্ত হওয়ার উপক্রম হয়েছে। পরে একই দাবিতে জামালপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বীজ আলু চাষিরা। খুলনার তেরখাদায় কোলা বাজারে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ফারুক মীর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তরকোলা ও কাটাখাল এলাকায় প্রায় ৬০টি বাড়ি ও দোকানে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় এসব বাড়িঘরের বাসিন্দাদেরও উচ্ছেদ করে প্রতিপক্ষ। এ ঘটনায় দীর্ঘ ৮ মাসেও নিজ বাড়িতে ফিরতে না পারায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। মানববন্ধনে বক্তারা রাষ্ট্রের কাছে নিরাপত্তা নিশ্চিতকরণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহে ত্রিশালের দলিরামপুরে কবির ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে আমরা ত্রিশালবাসী ব্যানারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নজরুল অডিটোরিয়ামের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় পালনের ঘোষণা দেওয়া হয়েছে। রেললাইন স্থাপনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে রেলপথ বাস্তবায়ন পরিষদ। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে সংগঠনটির নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও ঝিনাইদহ শহরের সঙ্গে রেল সংযোগ নেই। তাই মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে চুয়াডাঙ্গা বা কুষ্টিয়ার রেললাইন স্থাপনের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কোটি টাকা মূল্যের মাদক সহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। গত ৮ দিনে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় কবির হোসেন নামে একজনকে আটক করা হয়। সকালে শাহিদ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। লটকন চাষ করে সাড়া ফেলেছেন হবিগঞ্জের জালাল উদ্দিন খান। এক সময়ের জঙ্গলি ফল হিসেবে পরিচিত হলেও সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদা। তাই লটকন চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। লটকনের পাশাপাশি আম, কাঁঠাল, জাম, পেয়ারা, মালটা সহ মিশ্র জাতের ফল চাষ করছেন জালাল। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সারি সারি গাছে থরে থরে ঝুলতে থাকা লটকন দেখে যে কারোরই চোখ জুড়াবে। হবিগঞ্জের জালাল উদ্দিন খান ২০১২ সালে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে ২ একর জমিতে গড়ে তোলেন লটকনের বাগান। চারা লাগানোর ৩ থেকে ৪ বছরেই ফল ধরে গেছে। বছরে অন্তত ৩ থেকে ৪ লাখ টাকার লটকন বিক্রি করছেন তিনি। আমি আল্লাহ রহমতে প্রতি বছর ২-২.৫ লাখ টাকার আম লটকনে মিলাইয়া কোনো বছর ৩ লাখ। তো এই বছর ফলনটা সুবিধা হয় না, কারণ এই বছর তাপ দেওয়ার কারণে টেম্পারেচার অনেক বেশি আসছিল। আম যখন মুকুল আসছে, পর্যাপ্ত মুকুল আসছিল, লটকনেরও মুকুল আসছিল, কিন্তু তাপদাহের কারণে অনেক ফুল ঝরে গেছে। অন্যান্য বছরের তুলনায় এবার আশানুরূপ লটকনের ফলন অনেক ভালোই হয়েছে। এখন বাজারজাত করার পরে এবছর সব বিক্রি করার পরে বোঝা যাবে আসলে কতটুকু আমরা লাভ করতে পারলাম। এইটার মাঝে আমরা কাজকর্ম করি, দৈনিক ৫০০ টাকা দেয়। মনে করুন না আমরা ফ্যামিলি লইয়া চলতেছি। মানুষের শরীরে একদিনে যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন মাত্র ৩-৪টি লটকনে তা মেটানো সম্ভব। এছাড়াও এতে রয়েছে ভিটামিন B2, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহসহ বিভিন্ন খনিজ উপাদান। ডায়াবেটিস রোগীর জন্য যা ভীষণ উপকারী। লটকন চাষে সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা গাজীপুর ইউনিয়নে এই ধরনের লটকন বাগানের করার প্রচেষ্টা করতেছি। আর কয়েকজন আগ্রহী কৃষক লটকন বাগান করার আগ্রহ প্রকাশ করছেন এবং তারা লাগাইছেন। অদূর ভবিষ্যতে আমরা গাজীপুর ইউনিয়নে বেশ কয়েকটা লটকন বাগান, আম বাগান সহ অন্যান্য বাগান করতে সক্ষম হব। জালাল উদ্দিন জানান, স্থানীয় চাহিদা মিটিয়ে এই অঞ্চলে উৎপাদিত লটকন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নওগাঁয় জাত ভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংক্রান্ত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এই সময়সূচি ঘোষণা করেন। আগামী ২২ মে থেকে গুটি আম বাজারজাত করা যাবে। এরপর পর্যায়ক্রমে উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ ৩০ মে, হিমসাগর বা ক্ষীরসাপাত ২ জন থেকে পারা যাবে। এছাড়া নাগফজলি ৫ জন, ল্যাংড়া ১০ জন, আমরুপালি ১৮ জন ও ফজলি ২৫ জন থেকে
পারতে পারবেন চাষিরা। সর্বশেষ 10 জুলাই থেকে পারা যাবে আশ্বিনা ও বাড়িচার। তবে আবহাওয়া ও তাপমাত্রার কারণে আগে আম পেকে গেলে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের অনুমতি নিয়ে আগেই আম পাড়া যাবে। মেহেরপুরের গাংনীতে নানা অনিয়মের অভিযোগে 2টি হোটেল এবং এক দন্ত চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে 30,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস ওয়েল তৈরির অভিযোগ উঠেছে 3টি কারখানার বিরুদ্ধে। প্রশাসনের নাকের ডগায় এসব কারখানা চললেও তা বন্ধ করার কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ এসব কারখানা চলছে। সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের এমন 3টি অবৈধ কারখানা গড়ে উঠেছে। আর এসব কারখানার কালি ও বিষাক্ত সীসা মাটিতে মিশে নষ্ট হচ্ছে আশেপাশের কৃষকের ফসল। শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। তবে এসব অবৈধ কারখানার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।